অনার্স চতুর্থ বর্ষে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমরা আলোচনা করছিলাম শিল্প অর্থনীতির পঞ্চম অধ্যায় থেকে। তবে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা স্ক্রিনে যেসব ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলি দেখে আমরা বুঝতে পারছি আমাদের আজকের বিষয় হতে চলেছে। আমাদের আজকের বিষয় শিল্পের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা উলম্ব একত্রীকরণ। আমরা আগেই জেনেছি যে আমাদের শিল্পের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা শিল্পের লম্বিক একত্রীকরণ সম্পর্কে। তবে দেখে নেই আমরা আমাদের আজকের পাঠে যেসব বিষয় রয়েছে। আমাদের আজকের পাঠে রয়েছে শিল্পের লম্বিক একত্রীকরণের পরিমাপের যে সূচকগুলো রয়েছে, সেই সূচকসমূহ, শিল্পের একত্রীকরণ সংক্রান্ত স্টিগলারের যে জীবনচক্র উপসিদ্ধান্ত রয়েছে সেটা, স্টিগলারের জীবনচক্র উপসিদ্ধান্তের সমালোচনাগুলো, শিল্পীর লম্বিক একত্রীকরণ ও একচেটিয়া কারবার সম্পর্কে এবং শিল্পের লম্বিক একত্রীকরণ ও মূল্য বৈষম্যকরণ সম্পর্কে। প্রথমেই আমরা শিল্পের লম্বিক একত্রীকরণ পরিমাপের সূচকসমূহ দেখে নিব। শিল্পের লম্বিক একত্রীকরণ আমরা জানি কোনো শিল্প ইউনিটে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্যের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের মধ্যবর্তী সকল স্তরের কেন্দ্রীকরণই হচ্ছে শিল্পের লৌকিক একত্রীকরণ। এই শিল্পের একত্রীকরণ পরিমাপের সূচকের মধ্যে প্রথমেই আমরা দেখব মোট বিক্রয় ও মূল্য সংযোজন অনুপাত। লম্বিক একত্রীকরণ পরিমাপের জন্য অর্থনীতিবিদ এডেলম্যান মোট বিক্রয় ও মূল্য সংযোজনের অনুপাতকে সূচক হিসেবে ব্যবহারের সুপারিশ করেন। তার মতে এই অনুপাতের সাথে শিল্পের লম্বিক একত্রীকরণের মাত্রা সরাসরি সম্পর্কিত। তার মধ্যে কোনো ফার্ম পণ্য বিক্রয় করে যে আয় অর্জন করে তা হতে অপরাপর উপাদানের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে তার মূল্য সংযোজন। কোনো ফার্মের মোট মূল্য সংযোজনকে যদি ওই ফার্মের মোট বিক্রয় মূল্য দ্বারা ভাগ করা হয় তবে মোট বিক্রয় ও মূল্য সংযোজন অনুপাত পাওয়া যায়। এটাকে আমরা গাণিতিকভাবে নিম্নরূপে প্রকাশ করতে পারি। আমরা যদি একটা পোশাক শিল্প বা গার্মেন্টস ফ্যাক্টরির গাণিতিক অনুপাত বের করতে যাই, শিল্পের লম্বিক একত্রীকরণের যে পরিমাপের যে সূচক সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ ভিআইজি, যেটাকে আমরা বলছি গার্মেন্টসের লম্বিক একত্রীকরণের সূচক, সামেশন এজি, যেটা আমরা বলছি পণ্য উৎপাদনে গার্মেন্টসের মোট মূল্য সংযোজন, এবং সামেশন এজি অর্থাৎ গার্মেন্টসের পণ্যের মোট বিক্রয়ের মূল্যমান। আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে কোনো পোশাক বা গার্মেন্টস বা পোশাক উৎপাদনকারী কোনো ফার্মের বার্ষিক মোট বিক্রয়ের মূল্যমান 60,000 টাকা হয় এবং ফার্মের বার্ষিক মোট মূল্য সংযোজন হয় 15,000 টাকা, তবে লম্বিক একত্রীকরণের মাত্রা হবে 0.25, অর্থাৎ 15,000 ভাগ 60,000 ইকুয়াল টু 0.25। এইবার আমরা দেখব শিল্পের লম্বিক একত্রীকরণ পরিমাপের সূচকের মধ্যে মোট বিক্রয়লব্ধ আয় এবং ইনভেন্টরি মূল্য অনুপাত। লম্বিক একত্রীকরণ পরিমাপের জন্য শিল্প অর্থনীতিবিদগণ মোট বিক্রয়লব্ধ আয় এবং ইনভেন্টরি মূল্য অনুপাতকে সূচক হিসেবে ব্যবহারের সুপারিশ করেন। তাদের মতে কোনো ফার্মের উৎপাদনের যে মধ্যবর্তী স্তরগুলো আছে এইগুলোকে ইনভেন্টরি বা মজুদ বাড়ালে তার মজুদকৃত পণ্যের যে দাম সেটা বাড়বে। ফার্মের মোট ইনভেন্টরি মূল্যকে যদি ওই ফার্মের মোট বিক্রয়লব্ধ আয় দ্বারা ভাগ করা যায় তার মোট বিক্রয়লব্ধ আয় এবং ইনভেন্টরির মূল্য অনুপাত পাওয়া যায়। অর্থনীতিবিদদের মতে এই অনুপাতের সাথে শিল্পের লম্বিক একত্রীকরণের মাত্রা প্রত্যক্ষভাবে সম্পর্কিত, অর্থাৎ এই অনুপাত যত বেশি হবে লম্বিক একত্রীকরণের মান তত হবে। গাণিতিকভাবে আমরা এই অনুপাতকে নিম্নরূপে লিখতে পারি, অর্থাৎ আমরা যদি একটি পোশাক শিল্প বা গার্মেন্টস ফ্যাক্টরির কথা চিন্তা করি
তার লম্বিক একত্রীকরণের অনুপাত আমরা এইভাবে লিখতে পারি VIG, যেটাকে আমরা বলছি লম্বিক একত্রীকরণের সূচক পোশাক শিল্পে। আর সামেশন IG, যেটাকে আমরা বলছি পণ্য উৎপাদনে গার্মেন্টসের মোট ইনভেন্টরি মূল্য। সামেশন SG, যেটাকে আমরা বলছি গার্মেন্টসের পণ্য মোট বিক্রয়ের মূল্যমান। এখন আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে পোশাক উৎপাদনকারী কোনো ফার্মের বার্ষিক মোট বিক্রয়লব্ধ আয় হচ্ছে 60,000 টাকা এবং ফার্মের মোট ইনভেন্টরির মূল্য হচ্ছে 20,000 টাকা, তবে লম্বিক একত্রীকরণের মান কত হবে? 20,000 ভাগ 60,000 ইকুয়াল টু 0.33। এরপর আমরা দেখব উপাদান ও উৎপাদন বাজারে আন্তঃনির্ভরশীলতার যে মাত্রা। লম্বিক একত্রীকরণ পরিমাপের জন্য অর্থনীতিবিদগণ ফার্মের নির্দিষ্ট উপকরণ যোগানের জন্য কিংবা উৎপাদিত পণ্যের নির্দিষ্ট পরিমাণ বিক্রয়ের জন্য বাজারের উপরে যে মাত্রায় নির্ভরশীল তার আলোকেই নির্ধারিত অনুপাতকে সূচক হিসেবে ব্যবহারের সুপারিশ করেছেন। তারা অগ্রগামী এবং পশ্চাৎগামী লম্বিক একত্রীকরণের জন্য আলাদা সূত্র ব্যবহার করেছেন। আমরা দেখি পশ্চাৎগামী লম্বিক একত্রীকরণ কিভাবে বের করা যায়, অর্থাৎ ফার্মের যে উপকরণ ক্রয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট উৎপাদন স্তরে ফার্মের উপকরণ ক্রয় এবং মোট উপকরণ মূল্যের যে অনুপাত বা উপকরণ ক্রয়কে মোট উপাদান মূল্য দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব পশ্চাৎগামী লম্বিক একত্রীকরণ। অগ্রগামী লম্বিক একত্রীকরণ, যেটা আমরা বলছি যে ফার্মের উৎপাদনকে যদি মোট উৎপাদন মূল্য দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট উৎপাদন স্তরে ফার্মের উৎপাদন এবং মোট উৎপাদন মূল্যের যে অনুপাত সেটাই হচ্ছে অগ্রগামী লম্বিক একত্রীকরণ। এবার আমরা দেখব শিল্পের একত্রীকরণ সংক্রান্ত স্টিগলারের জীবনচক্র উপসিদ্ধান্ত। 1951 সালে অর্থনীতিবিদ যে স্টিগলার শিল্পে ফার্মের অবস্থানকালীন সময়ে লম্বিক একত্রীকরণের প্রবণতা সম্পর্কে যুক্তি প্রদান করতে গিয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি অ্যাডাম স্মিথের শ্রম বিভাগ ধারণাকে যুক্ত করেছেন শিল্প বিকাশের যে স্তরভিত্তিক ব্যাখ্যা সেটা প্রদান করেছেন। শিল্পের একত্রীকরণ ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে স্টিগলারের জীবনচক্র উপসিদ্ধান্ত কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তার মধ্যে শ্রম বিভাগের প্রসার শিল্পের আয়তনের উপর নির্ভর করে, আর শিল্পের লম্বিক একত্রীকরণের মাত্রা নির্ভর করে শিল্পের শ্রম বিভাগের পরিধির উপর। তবে এরূপ মাত্রা শিল্পের জীবন সময় চক্রাকারের সাথে সঙ্গতিপূর্ণ। স্টিগলারের মতে শিল্পের আয়তনের প্রসার 3টি পর্বে ঘটে থাকে। প্রাথমিক পর্বে শিল্প লম্বিক একত্রীকরণ ঘটায়। দ্বিতীয় পর্বে, যেটাকে আমরা বলছি প্রবৃদ্ধির পর্ব, এখানে একত্রীকরণের মাত্রাটা স্থির থাকে এবং সবশেষে তৃতীয় পর্বে হচ্ছে হ্রাসমান পর্ব, যেখানে ফার্ম পুনরায় আবার একত্রীকরণ করে থাকে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় নতুন ফার্মের পণ্যের বাজার পরিধি ছোট থাকে, ফার্ম থাকে অনভিজ্ঞ, দক্ষতা থাকে নিম্ন পর্যায়ে এবং গবেষণা এবং উন্নয়নের মাত্রা থেকে অনুপস্থিত, উপাদান ও উৎপাদন বাজারে অপূর্ণতা থাকে। এমন অবস্থায় খরচ কমানোর জন্য ফার্ম লম্বিক একত্রীকরণে আগ্রহী হয়। এরপর শিল্পের প্রবৃদ্ধি যখন বাড়তে থাকে, বাজার পরিধিও বাড়ে, অন্যান্য ফার্মের সাথে প্রতিযোগিতা করে, খরচ সাশ্রয় করতে পারে না। এই সময় দ্রব্য উৎপাদনের জন্য যথেষ্ট উপাদানও পায়। উৎপাদিত পণ্যের বন্টন ব্যবস্থায় অনেকগুলো প্রতিযোগী ফার্মের মধ্যে শুরু হয় বিকেন্দ্রীকরণ। এই সময় ফার্ম একত্রীকরণের পরিবর্তে বিকেন্দ্রীকরণে বেশি আগ্রহী হয়ে পড়ে। তবে ফার্মের প্রবৃদ্ধি যখন কমে যায় বা এই সময় ফার্মের আবার লম্বিক একত্রীকরণের সৃষ্টি হয়। অর্থাৎ ফার্ম তার অস্তিত্ব বজায় রাখতে বা তার অবস্থান সুসংহত করতে ফার্ম একাধিক উৎপাদন কৌশল বেছে নেয় এবং এই অবস্থায় ফার্ম পুনরায় একত্রীকরণ ঘটায়। এই অবস্থাটাকে আমরা বা শিল্পের এই চক্রটাকে স্টিগলারের জীবনচক্র উপসিদ্ধান্তকে আমরা একটা চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা দেখি OX অক্ষে উৎপাদনের পরিমাণ এবং OY অক্ষে আমরা গড় খরচ রেখা দেখতে পাচ্ছি। এখানে A ও B উপাদান, দুটো উপাদান আমরা ব্যবহার করছি। চিত্রে ACA এবং ACB
দ্রব্য উৎপাদনের জন্য এ ও বি উপাদানের গড় খরচ নির্দেশ করছে। আর এসিএফ হচ্ছে ফার্মের বহনকৃত স্থির খরচ। এখন এসিএ এবং এসিবি রেখার এসিএটা বেশি ভূমি অক্ষের কাছাকাছি বা নিকটবর্তী। এক্স দ্রব্য উৎপাদনে বি, অর্থাৎ এর অর্থ কি যে এক্স দ্রব্য উৎপাদনে বি উপাদানের চেয়ে এ উপাদানের অধিক মাত্রাগত ব্যয় সুবিধা ফার্ম পেয়ে থাকে। ফার্ম যদি বি উপাদানের সাহায্যে OX1 পরিমাণ ক্রয় করে উৎপাদন করে, তবে গড় খরচ হয় সর্বনিম্ন। এই অবস্থায় গড় খরচ সর্বনিম্ন, তবে AX1 পরিমাণ সে গড় খরচ রাখতে পারবে। এখন OX1 পর উৎপাদনে মাত্রাগত ব্যয় সুবিধা কিন্তু কমতে থাকে, এরপরে তার গড় খরচ বাড়তে থাকবে। তবে ফার্ম OX2 পর্যন্ত এই উপাদান ব্যবহার করে তার উৎপাদন কিন্তু চালিয়ে যেতে পারে। এরপর দেখা যায় গড় খরচ কমানোর জন্য ফার্ম কী করবে, এই উপাদান ব্যবহার করবে এবং সে OX3 পর্যন্ত উৎপাদন চালিয়ে যাবে। আর OX1 পর্যন্ত ফার্ম প্রাথমিক পর্বে কী করবে, বি উপাদান নিজে তৈরি করে লম্বিক একত্রীকরণের মাধ্যমে সে তার গড় খরচ কমাবে। আর X1 থেকে X2 পর্যন্ত দ্বিতীয় পর্বে ফার্ম বি উপাদান তৈরি করে আর লম্বিক একত্রীকরণ সে ঘটাবে না, কারণ এই পর্বে তার যে এসি সেটা ঊর্ধ্বগামী। এখন তৃতীয় পর্বে যখন ফার্ম তার টিকে থাকার জন্য এই উপাদান নিজে তৈরি করবে এবং একত্রীকরণ ঘটাবে, এক্ষেত্রে ফার্ম তার গড় খরচ যেটা সেটা কমাতে পারবে। এভাবে ফার্মের কার্যকালীন সময়ে জীবনকাল বা চক্রকালে লম্বিক একত্রীকরণের যে প্রবণতা দেখা দেয় সেটা স্টিগলার তার যুক্তি সহকারে ব্যাখ্যা করেছেন। স্টিগলারের জীবনচক্র সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও তার বক্তব্য সমালোচনার ঊর্ধ্বে নয়। তার জীবনচক্র উপসিদ্ধান্ত কিছু সমালোচনা যে বা দুর্বল দিকগুলো তুলে ধরা হলো। প্রথমত হচ্ছে যে উপাদানের যে বিকল্প বা নিকটতম দ্রব্য উপাদান, যে সকল ফার্মের একই ধরনের উপাদান ব্যবহারটিকে গুরুত্ব দিলেও ফার্ম তার নিকট বিকল্প দ্রব্যকে বিবেচনা করে না। ব্যয় সর্বনিম্নকরণের প্রচেষ্টা এখানে দেখা যায় না, বা বিকল্প উপাদান ব্যবহার করে যে ব্যয় কমানো সে বিষয়ে এই উপসিদ্ধান্তে ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এরপর ফার্ম উৎপাদন বিশেষীকরণের মাধ্যমে মাত্রাগত ব্যয় সুবিধার কথা বিবেচনা করা হয়নি, বা ফার্মের যে উপাদান বিশেষীকরণ তার কথা এখানে লেখা হয়নি বা ব্যাখ্যা করা হয়নি। ফার্মের একত্রীকরণের মাত্রা যে উৎপাদনের মাত্রাগত সুবিধার উপর নির্ভর করে তা এই সিদ্ধান্তে আলোচনা করা হয়নি। নবাগত ফার্মের উৎপাদিত পণ্যের বাজার সীমিত এখানে বিবেচনা করা হয়েছে, যদিও নবাগত ফার্ম বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদনকারী শিল্পে কিন্তু প্রবেশ করতে পারে। এবার আমরা দেখব শিল্পের লম্বিক একত্রীকরণ এবং একচেটিয়া কারবার। আমরা জানি এই শিল্প তার বৃহদায়তনিক ফার্ম বাজারে নিয়ন্ত্রণ আরও বাড়ানোর জন্য লম্বিক একত্রীকরণ করে, আর এই লম্বিক একত্রীকরণ ফলে শিল্প একচেটিয়া ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। পুনঃপ্রতিযোগিতামূলক কোনো ফার্মের সাথে যদি একচেটিয়ামূলক কোনো ফার্মের পশ্চাৎগামী লম্বিক একত্রীকরণ ঘটে, তবে ফার্মের বাজার শক্তি বেড়ে যাবে। একচেটিয়া অবস্থায় কোনো ফার্ম যদি পূর্ণ প্রতিযোগিতামূলক কোনো একটি ফার্মের সাথে লম্বিক একত্রীকরণ ঘটে, তবে ফার্মের মূল্য সংযোজন বাড়বে, আর এই মূল্য সংযোজনের পাশাপাশি ফার্মের একচেটিয়া ক্ষমতা বেড়ে যাবে। লম্বিক একত্রীকরণের মাধ্যমে ফার্ম বিকল্প সব উপাদান নিয়ন্ত্রণে রাখতে পারে এবং বাজার শক্তি অর্জন করতে পারে, আর উপাদানের জন্য একচেটিয়া যে দাম সেটা আদায় করতে পারে। শিল্পের লম্বিক একত্রীকরণের মাধ্যমে ফার্ম উপাদান সংগ্রহ, বিলি বন্টন, বাজারজাতকরণ এই বিভিন্ন ক্ষেত্রে ফার্ম যে মাত্রাগত ব্যয় সুবিধা পায়, তার ফলে সে তীব্র প্রতিযোগিতার মুখেও টিকে থাকতে পারে। লম্বিক একত্রীকরণের ফলে ফার্ম তার প্রত্যেক স্তরের যে সংযোগ ঘটায়, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের আকার বাড়ায় এবং এর ফলে সে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তার যে আধিপত্য সেটা বিস্তারের চেষ্টা করে। লম্বিক একত্রীকরণের ফলে ফার্ম বৃহদায়তনিক পরিবেশে উৎপাদন চালায় বা বাজারে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং এর ফলে সে একচেটিয়া ক্ষমতা বৃদ্ধি করতে পারে।
শিল্পীর লম্বিক একত্রীকরণের ফলে শিল্পের নতুন নতুন ফার্মের প্রবেশ করতে বাধার সৃষ্টি করে, ফলে আর তাদের প্রতিযোগিতা বৃদ্ধি পায় না। আমরা জানি P=MC এই অবস্থায় ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে বা এই স্বাভাবিক মুনাফা বা ক্ষতির অবস্থার মুখোমুখি হয়েও ফার্ম তার ঝুঁকি কমিয়ে কীভাবে উৎপাদন পরিচালনা করা যায়, টিকে থাকা যায়, তার নিরাপত্তা বাঁধানোর জন্য সে লম্বিক একত্রীকরণ করে থাকে। লম্বিক একত্রীকরণের ফলে ফার্ম তার বাজারে শেয়ার বাড়াতে পারে, ফলে তারা বাজার যে নিয়ন্ত্রণ সেটার পাশাপাশি অতিরিক্ত মুনাফাও তারা লাভ করতে পারে। শিল্পের লম্বিক একত্রীকরণ এবং মূল্য বৈষম্যকরণ। শিল্পের লম্বিক একত্রীকরণের ফলে ফার্ম যে উপাদান সংগ্রহ থেকে বাজারজাতকরণ পর্যন্ত যে কাজগুলো করে, এর ফলে ফার্ম যে মাত্রাগত ব্যয় সুবিধা পায়, তার ফলে ফার্মের যে মধ্যস্বত্ব সেটা দূর হয়ে যায়, আর বিভিন্ন স্তরের মধ্যে যে ব্যয়গুলো, সে ব্যয়গুলো হ্রাস ঘটে, অর্থাৎ ব্যয় কমে যায়। এতে ফার্মের লম্বিক একত্রীকরণের মাধ্যমে ফার্ম একচেটিয়া ক্ষমতা বেড়ে যায়, ফলে ফার্ম যে মূল্য বৈষম্যকরণ সেই সুযোগটা সৃষ্টি হয়। শিল্পের লম্বিক একত্রীকরণ হলে যে সকল দ্রব্য তৈরি হয় তা পরস্পরের বিকল্প কিংবা পরিপূরক সম্পর্কে আবদ্ধ, আর এই সম্পর্কের সুযোগে ফার্ম মূল্য বৈষম্যকরণের যে মাত্রা সেটা বিস্তৃত হয়। অর্থাৎ শুধু ফার্ম মূল্য বৈষম্যকরণই সৃষ্টি করে না, মূল্য বৈষম্যকরণের মাত্রাটাও বৃদ্ধি করে। বিভিন্ন পণ্যের ভিন্ন ভিন্ন মূল্য দাবি করতে পারে, তার কারণ হচ্ছে তার মূল্য বৈষম্যকরণ বা মাত্রা বৃদ্ধি। লম্বিক একত্রীকরণ মূল্য বৈষম্যকরণের এই নীতি বাস্তবায়নে কিন্তু সহায়তা করে। মূল্য বৈষম্যকরণের জন্য আরও যেসব কারণ, তার মধ্যে একচেটিয়া প্রভাব, একত্রীকরণে বিভিন্ন পর্যায়ে উৎপাদিত পণ্যের প্রকৃতি, উৎপাদিত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার প্রকৃতি প্রভৃতি কিন্তু মূল্য বৈষম্যকরণের জন্য দায়ী। তবে লম্বিক একত্রীকরণের মাধ্যমে ফার্ম যে মূল্য বৈষম্যকরণ বা বিভিন্ন পণ্যের যে ভিন্ন ভিন্ন মূল্য সেটা দাবি করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম শিল্পের একত্রীকরণের পরিমাপের যেসব লম্বিক একত্রীকরণ পরিমাপের যেসব অনুপাতগুলো রয়েছে, সেই অনুপাতসমূহ। শিল্পের লম্বিক একত্রীকরণ পরিমাপের স্টিগলারের যে জীবনচক্র উপসিদ্ধান্ত সেটা জেনে নিলাম। শিল্পের একত্রীকরণ পরিমাপ এবং শিল্পের লম্বিক একত্রীকরণ পরিমাপ এবং একচেটিয়া কারবার সম্পর্কে আমরা জেনে নিলাম, এবং শিল্পের একত্রীকরণের কারণে যে মূল্যের বৈষম্যকরণ হতে পারে সেটা জেনে নিলাম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে শিল্প অর্থনীতির 6ষ্ঠ অধ্যায় থেকে আবার কিছু বিষয় নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।